ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করে ইরানে বৃহস্পতিবার রাতে নির্ধারিত সামরিক ও বিমান হামলা বাতিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। শেষ মুহূর্তে নিজের পরিকল্পনা থেকে সরে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সব পক্ষ অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে খুবই কঠিন হামলার যে হুমকি দিয়েছিলেন সেই পরিকল্পনা স্থগিত করেছেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প আরও জানান, এই সপ্তাহের শেষে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তি সই হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষে সেখানে থাকবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার বিষয়টি ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন পেয়েছে বলেও জানান ট্রাম্প। আমাদের সঙ্গে ইরানের একটি চুক্তি প্রায় চূড়ান্ত। ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং এই চুক্তিটি করার জন্য আমাদের যা কিছু করতে হয়েছে তার মূল উদ্দেশ্যই ছিল এটি। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালীও খুলে দেয়া হবে। ট্রাম্প আরও জানান, এই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী কাতার ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো জড়িত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আর ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ ট্রাম্পের এমন ঘোষণা নাকচ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্মারকের বেশিরভাগ অংশ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে এবং নতুন অনুরোধ যোগ করেছে। তিনি আরও জোর দিয়ে বলেন, দেশটি তার রেড লাইন থেকে সরে আসবে না। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান সংশ্লিষ্ট জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজটি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল। যদিও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। চলতি সপ্তাহে ভারতীয় ক্রু থাকা 3টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ওমান উপকূলের কাছে সেত্তেবেলো নামের একটি ট্যাঙ্কারে হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হন। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস। সেখানে আছে দেশটির অন্যতম নৌবন্দর, আইআরজিসির নৌবাহিনীর প্রধান কার্যালয়, এমনকি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মূল কেন্দ্রবিন্দু এই অঞ্চল। তাই যুদ্ধবিরতির পর থেকে এখানে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের যে কোনো হামলার জবাবে বন্দর আব্বাসকেই টার্গেট করেছে ওয়াশিংটন। কিন্তু কেন? উত্তরটা জানাবেন আরাফাত ইসলাম। এপ্রিলে যুদ্ধবিরতির পর থেকে বারবার যুক্তরাষ্ট্রের টার্গেট হয়েছে বন্দর আব্বাস। সম্প্রতি চালানো হামলায়ও ব্যতিক্রম ঘটেনি। প্রশ্ন উঠেছে, কেন বারবার বন্দর আব্বাসকেই লক্ষ্য করা হচ্ছে? কি এমন আছে বন্দর আব্বাসে? বন্দর আব্বাস ইরানের সমুদ্র নিরাপত্তার কৌশলগত কেন্দ্রবিন্দু। ইরানের অন্যতম সমুদ্র বন্দর আছে এই শহরেই। আইআরজিসির নৌবাহিনীর প্রধান কার্যালয়ও সেখানেই। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে আধিপত্য বজায় রাখতেও এই শহর থেকেই কার্যক্রম পরিচালনা করে আইআরজিসি। সমুদ্রে মাইন পেতে রাখার কাজের নিয়ন্ত্রণও হয় এই এলাকা থেকেই। ড্রোনের নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বন্দর আব্বাস। হরমুজে ওয়াশিংটনের আধিপত্যে প্রধান কাঁটা এই বন্দর আব্বাস, তাই বারবারই টার্গেটে যুক্তরাষ্ট্রের। তাই তো বারবার হামলা চালিয়ে ইরানের নৌশক্তিকে দুর্বল করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, নিজেদের সুরক্ষিত রাখতে একই সাথে হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতেই বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আরাফাত ইসলাম,
৭১। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক পদার্থের সন্দেহে সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহজনক বস্তু পাওয়ার পর ভবনের একটি অংশ লকডাউন করে তদন্ত শুরু করেছে দমকল ও জরুরি সেবাকর্মীরা। আর্লিংটন কাউন্টি ফায়ার অ্যান্ড রেস্কিউ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। CNN এর তথ্য অনুযায়ী সন্দেহজনক বস্তু পাওয়া ভবনের কয়েকটি তলা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রাসায়নিক সুরক্ষা পোশাক ও গ্যাস মাস্ক পরে কাজ করছেন উদ্ধারকর্মীরা। পেন্টাগন জানিয়েছে বায়ুর মানে সমস্যা শনাক্ত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা নির্দেশনা বহাল থাকবে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গাজা উপত্যকা জুড়ে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ গাজা সিটির আল মাগরাবি জংশনের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। এছাড়া দেইর আল বালাহতে একটি কৃষি জমিকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। গত অক্টোবরের মাঝামাঝি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন থাকা অন্তত 16,500 জন ফিলিস্তিনিকে গাজা ছাড়তে দেয়নি ইসরায়েল। বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি ঘোষণার পরও রোগীদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। অন্যদিকে মিশরের রাজধানী কায়রোতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলছে বলে জানিয়েছে সংগঠনটি। তীব্র গরমে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। আগামী 3 মাস প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে সাদেক রিপনের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। গ্রীষ্ম এলেই মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তাপমাত্রা পৌঁছে যায় 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। প্রখর রোদ আর তীব্র তাপপ্রবাহে জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ। শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস উন্মুক্ত স্থানে কাজের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা আকাশের নিচে কোনো ধরনের শ্রম কার্যক্রম পরিচালনা করা যাবে না। একই সময় বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই সিদ্ধান্তকে শ্রমিক বান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন প্রবাসীরা। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট শ্রমিক বা প্রতিষ্ঠানকে 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া অভিযানে ধরা পড়লে কোম্পানির লাইসেন্স স্থগিত কিংবা ব্লক করে দেওয়ার বিধানও রয়েছে। গ্রীষ্মকাল জুড়ে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও বিশেষ অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। 2015 সাল থেকে শ্রমিকদের সুরক্ষায় প্রতি বছরই এই ব্যবস্থা চালু রাখছে কুয়েত সরকার। তীব্র তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় কুয়েতের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হলে গরমজনিত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। চৈতি সরওয়ার, 71। সুদানের নর্থ কর্দোফান অঙ্গরাজ্যের রাজধানী এল ওবেইদে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর টানা ড্রোন হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 19 জন। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স গ্রুপের অভিযোগ, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহরের একাধিক এলাকায় হামলা চালানো হয়। নিহতদের জানাজা ও দাফনের সময় কবরস্থানেও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সংগঠনটি বলছে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনও RSF বা সুদানের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। 2023 সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও RSF এর সংঘাতে সুদান ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংঘাতে লাখো মানুষ নিহত ও প্রায় 1,30,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা বলেন বিক্ষোভকারীদের একটি বিশাল বহর রাওয়ালকোট শহরের 4 কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরে 10,000-এরও বেশি মানুষ রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ জেলার প্রশাসক বলেছেন আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মকর্তা ওই এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি বাসিন্দাদের ঘর থেকে বের না হতে বলা হয়েছে। তিনি আরও জানান বিক্ষোভকারীদের এই বহরকে রাওয়ালকোটের ভেতর দিয়ে
মোজাফফরাবাদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। কয়েক দশক আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি অধিকার কর্মী সংগঠনের একটি জোট। এরপরই এই সহিংসতা ছড়িয়ে পড়ে। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালকর্ণের বড় মেয়ে রাজকুমারী রাজরাইতিয়াকভা মাহিদল মারা গেছেন। ৩.৫ বছর কোমায় থাকার পর ৪৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, পেটের সংক্রমণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন রাজকুমারী। ২০২২ সালের ডিসেম্বরে পোষা কুকুর নিয়ে হাঁটার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রিন্সেস ভা নামে পরিচিত এই রাজকুমারী আইনজীবী ও কূটনৈতিক হিসেবেও কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং নারীর অধিকার ও কারাবন্দী নারীদের উন্নয়নে কাজ করেছেন। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে এবং রাজকীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হবে। ব্যর্থ সামরিক আইন ঘোষণায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে আবারও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠানোর ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই সাজা দেয়া হয়। প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরে ইয়নের নির্দেশেই উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানো হয়েছিল, যাতে সামরিক উত্তেজনা তৈরি করে পরবর্তী সময়ে সামরিক আইন ঘোষণার পরিস্থিতি তৈরি করা হয়। আদালত বলছে, ওই অভিযান দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে এবং বড় ধরনের সংকটের ঝুঁকি তৈরি করেছিল। এর আগে ২০২৪ সালের ব্যর্থ সামরিক আইন ঘোষণার ঘটনায় ইয়ন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। নতুন এই সাজা তার বিরুদ্ধে পৃথক ড্রোন অপারেশন মামলার রায়। ধর্মীয় ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো স্পেনের বার্সেলোনা। বিশ্বের সবচেয়ে উঁচু গির্জার স্বীকৃতি পেল বিখ্যাত স্থপতি অ্যান্তনি গাউদির নকশায় নির্মিত সাগ্রাদা ফ্যামিলিয়া। গাউদির স্বপ্নের এই স্থাপত্যে নতুন টাওয়ার উদ্বোধন করলেন পোপ লিও চতুর্দশ। তার উদ্বোধনের মাধ্যমে পূর্ণতার আরও এক ধাপে পৌঁছালো শতবর্ষী এই স্থাপত্য বিস্ময়। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। এদিকে উদ্বোধন উপলক্ষে গির্জার ভেতরে ও বাইরে আয়োজন করা হয় বিশেষ স্পেনের নবগঠিত কাতালোনিয়া বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। বার্সেলোনার একটি স্থানীয় হলে ৮ জুন অনুষ্ঠিত এই আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা দবির আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নোমান আহমেদ। অনুষ্ঠানের সূচনায় কাতালোনিয়া বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনোয়ার পাশা নবগঠিত আংশিক ৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নবগঠিত কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপলু আহমেদ নিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় ও উপযোগী গন্তব্য হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বিজনেস ফর কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের মূল ধারার ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকে ডক্টর তিতুমির বলেন, বাংলাদেশ বিশাল বাজার, দক্ষ জনশক্তি এবং অর্থনৈতিক সম্ভাবনা দেশটিকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের আস্থা ধরে রাখতে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে। বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, বাংলাদেশে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে LPG আমদানির উদ্যোগ চলছে এবং বিনিয়োগকারীদের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এই আলোচনায় বাংলাদেশের নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। যুদ্ধ আর সংকটের মধ্যেও নিজেদের ঐতিহ্য ধরে রাখতে লড়াই করছেন সিরিয়ার একদল নারী। শত বছরের পুরনো প্রাকৃতিক পাথরের মোজাইক শিল্পকে আধুনিক রূপ দিয়ে নতুন করে ফিরিয়ে আনছেন তারা। আলেপ্পোর এই উদ্যোগে একদিকে যেমন বাড়ছে হারিয়ে যেতে বসা সংস্কৃতি, অন্যদিকে তৈরি হচ্ছে আয়ের নতুন পথ। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন।
সিরিয়ার আলেপ্পো শহর একসময় প্রাকৃতিক পাথরের মোজাইক শিল্পের জন্য ছিল বিশ্বজুড়ে পরিচিতি, কিন্তু সময়ের পরিবর্তন, অর্থনৈতিক সংকট আর পর্যটন কমে যাওয়ায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসে এই ঐতিহ্যবাহী কারুশিল্প। তবে সেই পুরনো শিল্পে নতুন প্রাণ দিতে কাজ করছেন একদল নারী। আরমান নামের একটি প্রকল্পের মাধ্যমে তারা পাথরের ছোট ছোট টুকরো সাজিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন শিল্পকর্ম। আমাদের লক্ষ্য হলো মোজাইক শিল্পকে আধুনিকভাবে আবার ফিরিয়ে আনা। 2018 সালে আমরা এই কাজ শুরু করি। বড় দেয়াল বা মেঝের মোজাইককে ছোট ছোট পণ্যের রূপ দিয়েছি, যাতে মানুষ সহজেই এগুলো সংগ্রহ করতে পারে। পাথরের টুকরো, কার্পেট ও তামার ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের সাজসজ্জার পণ্য। শুধু সিরিয়াতেই নয়, দেশের বাইরেও এই শিল্প পৌঁছে দেওয়ার লক্ষ্য তাদের। নিজেদের ঐতিহ্য ও পুরনো কারুশিল্প তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও রয়েছে। তবে এই পথ সহজ ছিল না। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে বাজার তৈরি সবকিছুতেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাদের। আগে পাথর অনেক মোটা আকারে আসতো, তাই কাজ করা কঠিন ছিল। এখন পাতলা পাথর পাওয়ায় কাজ সহজ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পর্যটক কমে যাওয়ায় বাজারের চাহিদা কমে গেছে। এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। প্রাচীন এই মোজাইক শিল্প শুধু একটি কারুকাজ নয়, এটি সিরিয়ার ইতিহাস ও সংস্কৃতির অংশ। নারীদের এই উদ্যোগের মাধ্যমে হারিয়ে যেতে বসা ঐতিহ্য আবারও ফিরে পাচ্ছে নতুন পরিচয়। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এ ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।